কুলদা রায়কে একজন তন্নিষ্ঠ লেখক হিসেবে বর্ণনা করা যায়। তিনি গল্প শোনানোর চেয়ে বেশি যেন নিজেই শুনতে পছন্দ করেন। নিজের সঙ্গেই চলতে থাকে কথকতা। তবে সেদিক দিয়ে দেখলে আজকের গল্প লাদেনের জুতা একটু ব্যতিক্রমী বলা যায়। কিছুটা হাস্যরসের মোড়কে পরিবেশিত এই গল্প, যদিও আদতে সেই জীবনবোধেরই কাহিনী। এই গল্পটি পড়েছি লেখকের নিজস্ব ব্লগ কুলদা রায়ের লেখাপত্র থেকে। সেই ব্লগের লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন আমাদের বর্ণনার বাক্সে। কুলদা রায়ের অন্যান্য বইয়ের সুলুক সন্ধানও পেয়ে যাবেন সেখানেই। এখন আসুন শুনে নিই কুলদা রায়ের গল্প লাদেনের জুতা। পাঠে আমি রৌহিন। জুতা নিয়ে একটা সমস্যায় প্রায়ই পড়তে হয়। জুতার সবকিছুই ভালো, কিন্তু তলিটা ফেটে যায়। আগে ভাগে কিছুই টের পাওয়া যায় না, বৃষ্টি হলেই বোঝা যায়। জল ঢুকে পা ভিজে যায়। শীতকালে আরো সমস্যা, বরফে পা পিছলে যায়। সতর্ক না থাকলে হাড়গোড় ভাঙার আশঙ্কা থাকে, আর তলির ছিদ্র দিয়ে তুষার ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হ্যাঁচো হ্যাঁচো ভয়ঙ্কর অবস্থা। পেলেস থেকে খুব অল্প দামে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জুতা কিনে দেখেছি। 6 মাসের মধ্যেই দুজোড়া ফিনিশ। সস্তার জুতার শুধু তলিই ফাটে না, উপরও ছিঁড়ে যায়। বেশ দাম দিয়ে কিনলেও মেসির জুতাও টেকে না। দেশে থাকতে জুতা পরার বালাই ছিল না। স্যান্ডেল শু পরলেই কাজের সঙ্গে বাবু আনাও চলতো। তাছাড়া মোড়ে মোড়ে ছিল মুচি। সামান্য পয়সা খরচা করলেই নতুন তলি লাগিয়ে দিত। উপরে সেলাই খুলে গেলে সেলাই করে দিত, আর সেলাইয়ে টেকসই না হলে চামড়া দিয়ে তালি করে দিত। নতুন আরেকটি বছর দিব্যি পুরানা জুতাতেই চলে যেত। আমার ঠাকুরদার জুতা জোড়ার বয়স ছিল ৩৯ বছর। কলকাতার চিনে বাজার থেকে কিনেছিলেন। ঠাকুরদা মারা গেলে বাবা সম্মানবশত সেটা পরেননি বটে, তবে আমাদের বর্দা মাঝে মাঝে জুতা জোড়া পায়ে দিয়ে দিব্যি যাত্রা গান শুনে আসতো। জুতা জোড়া এখনো ঘরে আছে, কালি লাগিয়ে দিব্যি পরা যাবে, কেউ না কেউ পরবে। এই বিদেশটা এমনই পোড়া দেশ যে মুচি পাওয়া যায় না। পেলেও তারা যে মজুরি চায় তা দিয়ে এক জোড়া নয় 2 জোড়া নতুন জুতো কিনা যায়। ফলে জুতা মানেই নো সেলাই ফেলাই, সোজা গার্বেজ। ছুটে যাও জুতা কিনতে, ফেলো করি, মাখো তেল, দরকারে দুধ ডিম কেনা ছেটে দাও, এছাড়া আর কি বা উপায়। এ ব্যাপারে আমাদের নাইজেরিয়ান সখা চার্লস বেশ স্মার্ট। তার জুতা নিয়ে কোনো সমস্যা নাই। সে দিব্যি নতুন নতুন জুতা পরে আসে, টাকা পয়সা নিয়ে তার ভাবনা নাই। সেই চার্লসকে ধরতেই সে নিয়ে গেল লং আইল্যান্ড সিটিতে, হান্টার পয়েন্টে। বিরাট স্টোর, নাম গুডলাক। সঙ্গে সোফিও এসেছে। সে দীর্ঘদিন ধরে পুরনো একজোড়া জুতা পরে থাকে, সেটাও পাল্টানো দরকার। আমাদের সুপারভাইজার এটা নিয়ে প্রায়ই কথা শোনায়। সোফি পাল্টায় না, বলে এটা দেশে জুতা নয়, রাজকাপুরি জুতা। এই জুতার তুল্য জুতা পেলেই তবে সে কিনবে। সোফির বাড়ি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সে ইন্ডিয়ান মুভি আর গানের খুব ভক্ত। চার্লস 3 জোড়া জুতা কিনে ফেললো। আমার পছন্দ হলেও দোকানের সেলস গার্লকে খুব কায়দা করে শুধালাম, ওই বনিতা সুন্দরী, বলো দেখি তুমি কি এই স্টোরের জুতা পরে থাকো? একটু এদিক ওদিক তাকিয়ে সে বনিতা বলল, নেবার, পড়ার কোনো হাউসই নাই। কেন পড়ো না এই প্রশ্ন করার আগেই সে বলল, একবার শখ করে পড়েছিলাম, কিন্তু পরেই মনে হলো জুতা পরছি ঠিকই, কিন্তু পা দুটি যেন ঠিক আমার নয়, অন্য কারো। এমন কেন মনে হলো? এ প্রশ্ন তো আমারও। স্টোরে জুতার ইনভয়েস পড়ে দেখি জুতাগুলা আসলে মরা মানুষের, এসেছে বিভিন্ন কবরখানা থেকে, ফ্রি। ফ্রি বলেই জলের দরে পাচ্ছ, $1 কি $2। এ জুতা পায়ে দিলে ভূত ভর করতে পারে। চার্লস কথা শুনে বলল, আমরা নাইজেরিয়ার মানুষ লড়াই করতে করতে 14 পুরুষ ধরে নিজেরাই ভূত হয়ে গেছি। মৃত মানুষ অথবা ভূত প্রেত আমাদের কাছে ঘেঁষে না, তারা আমাদের ভয় পায়। মরা মানুষের জুতা নিয়ে আমাদের কোনো হ্যাপা নাই। এসব শুনে জুতা কেনা আমার মাথায় উঠল। মনে হলো এই গুডলাক স্টোরে জুতা নয়, হাজার হাজার মৃত মানুষ শুয়ে আছে, তাদের পায়ে এইসব জুতা। দ্রুত বেগে বের হয়ে এলাম। দেখি সোফিও বেরিয়ে এসেছে, হাত খালি। সেও পছন্দ করা জুতা রেখে চলে এসেছে। আমাদের এই সস্তা জুতা আর কেনা হয় না। সোফিকে বলি, দেশে গেলে বাটা কোম্পানির জুতা কিনে নিয়ে আসবো।
ছেলেবেলায় বাটার জুতাই পরেছি, বছরের পর বছর একই জুতা, 4-5 বছরেও নষ্ট হয় না। আমরা বড় হয়ে গেছি, জুতা বড় হয়নি বলে ছোট ভাই পায়ে দিয়েছে আমার জুতা, বড় ভাইয়ের জুতা পরেছি আমি। কখনো জুতার ছাউনি নষ্ট হলেও তলি কিন্তু একেবারে এভারগ্রিন, নো ফাটা নো নষ্ট, একেবারে অক্ষয় কোম্পানির তৈরি। দেশে কবে যাব ঠিক নেই, শফিরও না। শফি 2 বছর আগে শাদী করেছে, বিয়ে করতে দেশে যায়নি। এটা নিয়ে মেয়ে পক্ষ বিস্তর ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু আমেরিকান পাত্র বলে আর উচ্চবাচ্য করেনি, সব মেনে নিয়েছে। শফি নিউ ইয়র্ক থেকেই ফোনে বিয়েটা সেরেছে। আমাদেরকে বিবির ছবি দেখায় মাঝে মাঝে, বলে কেমন দেখতে সুন্দরী না। শফির বিবির মুখ কালো নেকাব দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়, সুরমা টানা, খুব সুন্দরী হবে। আমি মাথা নাড়ি, বলি হ্যাঁ খুব সুন্দরী। শফি বলে আলহামদুলিল্লাহ, সবই খোদার মর্জি। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানো রায়, আব্বাজান যখন শাদির পয়গাম আনতে শুরু করলেন, তখন তাকে সাপ বলে দিলাম দুলহান যেন করিনার মতো হয়, করিনা ছাড়া অন্য কাউকে আমি শাদি করব না। শফির আব্বাজান জিজ্ঞেস করলেন, করিনাটা কে হে বেটা? শফি একটু সলজ্জ হয়ে বলল, হিরোইন, সিনেমার হিরোইন আব্বুজি। তা সে কি নূরজাহানের নাতি লাগে? না না, মুম্বাই কা হিরোইন করিনা কাপুর। শুনে শফির বাপজান গম্ভীর হয়ে রইলেন কিছু সময়। বাপজি, ইন্ডিয়ান কেন, আমাদের জেবা বেগমের মতো দুলহান খুঁজি। তিনি পাকিস্তানের হিট হিরোইন ছিলেন। আরমান সিনেমা দেখে আমাদের কালের পোলাপানের পাগল পাগল দশা। শফি উত্তর দিল, না। তাইলে জিনাতা মানেন লাহান? ইন্ডিয়ান হইলেও তো জিনাতজি মুসলমান, জিনাতজির মতো কাউরে শাদি করলে আমাকে ইমান আকিদা রক্ষা হবে। বাপজান না করিস না, রাজি হ। শফি নিউ ইয়র্ক থেকে ইসলামাবাদে ফোন কানে করা তার আব্বাজিকে একটু চড়া গলায় জানিয়ে দিল, করিনা কাপুর মুসলমান হলে তারই সত্যি সত্যি বিয়ে করার চেষ্টা করত। করিনাই তার ফার্স্ট লাভ, লাস্ট লাভও বটে। তার তুল্য অন্য কোনো মেয়েকে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আব্বাজানের জেনে খুশি হওয়ারই কথা যে সে করিনার মতো একজন মুসলমান মেয়েকেই শাদি করতে চেয়েছে, কোনো হিন্দুকে নয়। শফি খুব বেশি চাপ নিতে পারে না, চাপ নিলে শফির মাথা আওলা হয়ে যেতে পারে। এইটা শফির আব্বা জানে। একটু মেড়মেড়ে গলায় বলে, আচ্ছা তাই সই বেটা। শফি জানায় সেটা 2001 সালের কথা। শফির আব্বাজান অনেক খুঁজে করিনা কাপুরের মতো একজন দুলহানকে খুঁজে বের করেছে। শফি দেশে যাবে না বলে ফোনে তার সঙ্গে বিয়ের ব্যবস্থাও করেছে। দুলহান তখন নাবালিগ, বালিগ হতে আরো 2 বছর লাগবে। তখন শফি তাকে নিউ ইয়র্কে নিয়ে আসবে। শফির বিবি বেগমকে একটা আইফোন কিনে পাঠিয়েছে, নিজেরটা স্মার্টফোন। সেই ফোনে প্রতিদিনই তার সঙ্গে ফোনে কথা বলে, আর ফাঁকে ফাঁকে করিনা কাপুরের সিনেমা দেখে। পুরাই ফিদা। শফির প্রিয় সিনেমা কভি খুশি কভি গম, প্রায় ইউটিউবে সেটা চালায়। কাজলের বোনের চরিত্রে করিনা অভিনয় করেছে, নাম পূজা। লন্ডনের কিংস কলেজে পড়ছে, অতি সুন্দরী, আল্ট্রা মডার্ন। ঋত্বিক রোশনকে মুগ্ধ করার জন্য অনেকের সঙ্গে নেচে নেচে গাইছে, দিওয়ানে হ্যায় দেখো বেকারার হো, সম্ভালো সম্ভালো না প্যার হো। তার দশা পাগল পাগল, খবরদার তার প্রেমে পড়ো না। করিনার সব আয়োজনই যখন ব্যর্থ হয়েছে, ঋত্বিক তার ডাকে সাড়াও দিচ্ছে না, করিনার মন খারাপের দশা, ঠিক তখনই ঋত্বিক রোশন করিনার দিকে ফিরে গেয়ে ওঠে, আঁখো মে ডুব জানে কো হাম বেকারার बैठे हो। তোমার চোখের মধ্যে ডুব দিয়ে অস্থির হয়ে গেছি, সবকিছুই হারিয়ে গেছে সেই ক্ষণে। আমি অপেক্ষা করছি আমার সেই সখীর জন্য। বহু বছর ধরে সেই একটি মুখই আমি খুঁজে চলেছি, সে আমার হৃদয় জুড়ে আছে। শফি বলে, যখন ঋত্বিক গেয়ে উঠেছে সেই লাইনটি, আঁখো মে ডুব জানে কো, ঋত্বিকের পরনে হলুদ সোয়েটার আর করিনার বুকে হলুদ কাঁচুলি, হাতে একটি হলুদ ফুল চিবুকের নিচে ধরে রেখেছে, তখন করিনার চোখে মুগ্ধতা ফুটে উঠেছে। এই দৃশ্যটির করিনাকে দেখে আমি প্রেমে পড়ে গেলাম। আমার জীবন লেখা হয়ে গেল করিনার জন্য প্রেম গীত। এই করিনাই আমাকে জীবনে বাঁচিয়ে রেখেছিল। তা সে ঘটনাটি কি? আমি খুব আগ্রহ ভরে শুধালাম। শফি একটু চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন নয়, পরে কখনো বলবো।
কারিনার জন্য শফি নিজেকে ইন্ডিয়ান বানিয়ে ফেলেছে। তার মুখে দাড়ি নেই, ক্লিন শেভড, সালোয়ার কামিজও তাকে পরতে দেখা যায় না। তার বন্ধুদের মধ্যে কোনো পাকিস্তানি নেই, ইন্ডিয়ান লোকেদের সঙ্গেই মেলামেশা করে সে। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে মুসলমান। ধর্মের কথা বললেই সে চুপ করে সরে পড়ে। সে বলে তার ধর্ম, কারিনা প্রেম। এই নিয়ে জামাইকান কলিগ ফিওনা বেশ মজা করে। তার সামনে নেচে নেচে গেয়ে বলে, আচ্ছা কারিনা কি আমার চেয়েও সুন্দরী? শফি হেসে ফিওনার সঙ্গে পা মিলিয়ে বলে, তুমিও সুন্দরী, তবে কিনা কারিনা কারিনাই। জুলিয়েট নামের কলম্বিয়ান মেয়েটি ইউটিউব সার্চ করে করিনা কাপুরের গান খুঁজে বের করে গেয়ে ওঠে, বলে চুরিয়া লজ্জা লজ্জা। মাঝে মাঝে আমার সঙ্গে শফি বাংলাদেশি রেস্টুরেন্টে যায়, মাছ ভাতও খায়। রুই মাছের ঝোল তার খুব প্রিয়। একদিন বলে বসলো বিবি এলে তাকে ইলিশ মাছ খাওয়াবে। শফির এই ভাব দেখে আমাদের সিনিয়র কলিগ আকান ভাই জানান, শফির এই বেশ আগে ছিল না। আগে তার মুখে দাড়ি ছিল, চোখে সুরমাও লাগাতো, সালোয়ার কামিজ ছাড়া কখনো শার্ট প্যান্ট পরতে দেখেনি। আকান ভাই এদেশে অনেক আগে এলেও তার গতি প্রকৃতি বোঝা ভার। তিনি নিয়মিত নামাজ কালাম পড়েন, ইন্ডিয়ারে পছন্দ করেন না, কিন্তু পাকিস্তানের নাম এলেই কোষে গালি দেন। বলেন দুনিয়ার সবাইরে বিশ্বাস করলেও পাকিদের কখনো নয়, এরা সব বজ্জাতের হাড্ডি। ফলে শফির ব্যাপারে আকান ভাইয়ের কথাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, আবার আকান ভাইকে বাদও দিতে পারি না। বেচারার একটা নরম হৃদয় আছে, মানুষের বিপদে জান পরাণ দিয়ে লড়েন। আরেকদিন জ্যাকসন হাইটসের হাটবাজার রেস্টুরেন্টে খেতে বসে আকান ভাই জানালেন, শফি তখন নতুন এসেছে, কাজ করে একটি রেস্টুরেন্টের ডেলিভারি ম্যান হিসেবে। ম্যানহাটনের রাস্তায় সাইকেল চালিয়ে বাসায় বাসায় খাবার পৌঁছে দেয়। বেতন কম, কিন্তু ভালো টিপস পায়। সে নতুন হিসেবে শফির আয় রোজগার খুব কম নয়। তরুণ বয়স, মুসলিম কমিউনিটিতে ঘুরে বেড়ায়, অন্য কমিউনিটির সঙ্গে বিশেষ মেশে না, হালাল খাবার ছাড়া খায় না। বলে থামলেন আকান ভাই, জামার খুঁট দিয়ে চশমার কাঁচ পরিষ্কার করলেন। আমাদের ম্যানহাটনে কাজ ছিল, আকান ভাই আর আমি খেয়ে দেয়ে ই ট্রেন ধরি। টুইন টাওয়ারের পাশ দিয়ে যেতে যেতে আকান ভাই কানের কাছে ফিসফিস করে শফির কথাতে ফিরে গেলেন। জানালেন, সেদিন সেপ্টেম্বর মাস, 11 তারিখ ভোরবেলা, ঝকঝকে রোদ উঠেছে, সাউথ ফেরির কাছে ফুটকাট খুলে বসেছি। হঠাৎ শুনতে পেলাম বিকট শব্দ। তাকিয়ে দেখি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে কালো ধোঁয়া, আগুন জ্বলছে, কাটা কলা গাছের মতো টাওয়ার দুটি ধসে পড়ছে। সবে তখন অফিস আওয়ার শুরু হয়েছে, লোকজন গিজগিজ করছে, তাদের আর্তনাদে বিস্ফোরণের শব্দ চাপা পড়ে গেছে। বলতে বলতে আকান ভাই স্তব্ধ হয়ে গেলেন, মুখে কোনো কথা নেই। হুস হুস করে এয়ার ট্রেন যায়, শীতল হাওয়া আমাদের কানের কাছে বইতে থাকে। আকান ভাইয়ের শীত শীত লাগে, ব্যাগ থেকে টুপি বের করে মাথায় দেন, বলেন ধুলোবালিতে চারিদিক ঢেকে গেছে। ততক্ষণে রাস্তায় অ্যাম্বুলেন্স, ফায়ার ডিপার্টমেন্ট আর পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে আসছে যাচ্ছে। লোকজন যে যেভাবে পারছে বাড়ির দিকে ছুটছে, তাদের চোখে মুখে মহা আতঙ্ক, কারো কোনো হুঁশ নেই। কে বা কারা চিৎকার করে বলছে, লাদেন বোমা মারছে, লাদেন বোমা মারছে। কোনোভাবে টাইম স্কোয়ারে পৌঁছে দেখি ফুটকাটগুলো একাকী পড়ে আছে, সেলাররা নেই। দেয়াল ঘেঁষে কে একজন পড়ে আছে ভয়ার্ত পশুর মতো, থরথর করে কাঁপছে চোখ বুজে, মুখে কোনো কথা নেই। আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে। চিনতে পারলাম, এ হলো পাকিস্তানি শফি। ফুড ডেলিভারির অবসরে আমাদের কাছাকাছি ঘোরাফেরা করে। জীবন বাঁচানো তখন ফরজ। তাকে ঠেলে সরাতে যাই, কিন্তু সে আরো জোরে আঁকড়ে ধরে, মুখে বলে, নেহি নেহি, এক্ষুনি এখান থেকে সরে পড়া দরকার। আগুনের হলকা ধোঁয়ার মধ্যে ছাই আর কংক্রিট ছিটকে ধসে পড়ছে। চেয়ে দেখি শফি অচেতন। আর কিছুক্ষণ থাকলে এখানে ধুলোবালিতে চাপা পড়তে হবে। হঠাৎ করে চেয়ে দেখি আমাদের পাশ থেকে একজন লোক ছুটতে ছুটতে এসে পড়ে গেল। লোকটার গা থেকে রক্ত ঝরছে, তার হাতে একটা মোবাইল, তাতে গান বাজছে, বলে কিনা চুরিয়া লজ্জা লজ্জা। একটা হট্টগোলের মধ্যেও সুরটি শুনতে পাচ্ছি। শফির কানেও পৌঁছেছে। সেটা শুনে শফি চোখ খুলল, অবাক হয়ে দেখতে পেল তার চোখের সামনে একটি মেয়ে ঝুঁকে আছে, বলছে, উঠে দাঁড়াও, আমারে ধরো, ধরে ওঠো। এই হাস্যময়ী লাস্যময়ী সুন্দরী মেয়েটির
হাত ধরলো সফি, উঠে দাঁড়ালো। এই ধ্বংস আর মৃত্যুর মধ্যে দিয়ে সফি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলল। মেয়েটির হাত ধরে সেও যেন গাইতে লাগলো বলে চুরিয়া গানটি। হাতটি কোনো মেয়ের নয়, আমার, আকন ভাই খুব ঠান্ডা গলায় বললেন। হাতটি কোনো মেয়ের কিনা আকন ভাইয়ের সেটা বিষয়ই নয়। সফি হাতটি ধরে অনেক সময় ব্যয় করে আকন ভাইয়ের বাসায় পৌঁছালো। আকন ভাইয়ের পরিবার দেশে থাকে, তাদেরকে মার্কিন দেশে আনেননি। জ্যাকসন হাইটসে কয়েকজন বাংলাদেশিকে নিয়ে একটি ভাড়া বাসায় ম্যাচ করে থাকে। সফিকে তিনি ছেড়ে দিলেন না, সোজা বেসমেন্টে ঢুকিয়ে দিলেন। পরিস্থিতি তখন খারাপ। বাইরে থেকে বাড়িওয়ালা বুড়ি না করছে, বলেছে, বাপুরা তোমরা পারলে দাড়ি টাড়ি কেটে ফেলো, আর ঘর থেকে পবিত্র গ্রন্থ থাকলে সেটা লুকিয়ে ফেলো, ঘরে বসেই প্রেয়ার করো। বলেই থামলো না, একটা বড়সড় ক্রুশ চিহ্ন দরজার গায়ে সেঁটে দিল। আকন ভাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ভাইরে, এই জীবনে এই দশায় পড়েছিলাম 71 সালে। তখন পাক মিলিটারি ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, হিন্দু পেলেই ঠুস, বাইরে বেরোনোর উপায় নেই। হিন্দু পাড়ার অনিল দাদা গুলির মুখে মরতে মরতে বেঁচে গেছে, আমাদের ঘরের মধ্যে পালিয়ে আছে ভয়ে আধমরা। আমরাও বাইরে যেতে পারি না। পাখিদের দোসর রাজাকারেরা ঘোরাফেরা করে, তারা ভয়ঙ্কর, সামনে পড়লে রক্ষা নেই, কলে পড়া ইঁদুরের মতো দশা। তারপর বিড়বিড় করে আকন ভাই বললেন, এ জগতে হিন্দু হইলেও রেহাই নাই, মুসলমান হইলেও রেহাই নাই। এক এক দেশে এক এক পদের মানুষ বিপদে আছে। এই বিপদের মধ্যে ঘরের মধ্যে লুকিয়ে থেকে আকন ভাইরা মনে মনে সূরা ইয়াসিন পড়ে আর পকেটে রাখে ছোট্ট বাইবেল। এদিকে সফির কোনো সাড়া নেই। তার খোঁজ নিতে গিয়ে আকন ভাই দেখতে পেলেন বেসমেন্টের স্টোর রুমের এক কোনায় থরথর করে সে কাঁপছে, চোখ বন্ধ, খাওয়া নেই নাওয়া নেই। আকন ভাইয়ের সাড়া পেয়ে সফি তার পায়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, আমি মারি নাই, আমি বোমা মারি নাই। হেঁচকে তুলতে তুলতে সফির অজ্ঞান হওয়ার দশা। সফিকে কোনোভাবেই থামানো যায় না। তখন আকন ভাই সফির কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, কারিনা কাপুর রওনা হয়েছে, যে কোনোদিন নিউ ইয়র্কে আসবে। সফির কাঁপাকাঁপি থেমে গেল, চোখ মেলল না, ফিসফিস করে জানতে চাইল, কে? আকন ভাই জবাব দিলেন, কারিনা, কারিনা কাপুর আসবো। সফির কাঁপুনি থেমেছে, কিন্তু চোখ খোলে না। চোখ বন্ধ রেখেই বলে, কারিনা কাপুর কে? কেন মনে নাই? আকন ভাই সফির কানের কাছে মুখটি এনে বলেন, সেই টুইন টাওয়ার যেদিন ভেঙে পড়লো, সেদিন তোরে যে মেয়েটি হাত ধরে উঠায় আনলো, নইলে তো সেদিন গেছিলি, সেই কারিনা তোরে দেখতে আসবে। বলে আকন ভাই ছোট্ট করে গেয়ে শোনালেন, বলে চুরিয়া লজ্জা লজ্জা। এবারে চোখ মেলল সফি, পিটপিট করে শুধালো, সত্যি আসবে? না এসা যায় কই, তার তো ইশকের মামলা, তোর বিহনে তার বাঁচা দায়। বলে আকন ভাই এক টুকরো প্যানকেক তার দিকে এগিয়ে দিলেন, বললেন, কারিনা কাপুর তোমার লাইগা পাঠাই দিছে, খায়া লও, গায়ে গতরে জেল্লা বাড়াও। সফি অদ্ভুত এক ঘোর লাগা চোখে কেকের দিকে তাকালো, তারপর আকন ভাইয়ের দিকেও চাইল। আকন ভাই মৃদু হেসে মাথা নাড়লেন, বললেন, করিনা কাপুরের প্যানকেক, নো লেট। সফি তবু উঠল না, আবার চোখ বন্ধ করে ফেলল। তাকে ওঠাতে না পেরে আকন ভাই বিড়বিড় করে কষে দুটো গালি দিল, শালা পাইক্কা, টুইন টাওয়ারের কাছ থেকে তুলে না আনলে তো মরেই যাইতি, এখন যা অবস্থা তাতে বাইরে বার হওয়াই কঠিন, কে যে কখন কি করে বসে ঠিক নাই, এখন আবার খাওয়া নিয়ে হ্যাপা দিচ্ছস। আকন ভাই বেসমেন্ট থেকে চলে গেল। সফি প্যানকেকটি খেতে গিয়েও খেলো না। তার মাথার মধ্যে টুইন টাওয়ারের ধ্বংস হয়ে যাওয়ার শব্দ, অসংখ্য মানুষের মরণ চিৎকার রা 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 করছে। মনে হলো এই আহত নিহত লোকগুলো তাকে দেখিয়ে বলছে, এই লোকটাই টুইন টাওয়ারে আঘাত করেছে। তার গলা শুকিয়ে এলো, ঢকঢক করে পানি খেলো, মনে হলো তার আর রক্ষে নেই, তাকে যে কেউই মেরে ফেলবে। এর থেকে বাঁচতে হলে কারিনা কাপুরকেই দরকার। মরিয়া হয়ে বেসমেন্ট থেকে আকন ভাইয়ের উদ্দেশ্যে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কখন আসছে কারিনা? যে কোনো দিন, যে কোনো সময়। আকন ভাই ফার্স্ট ফ্লোর থেকে উত্তর দিলেন, দেবানা হয়ে পড়েছে মাইয়াটা, রেডি থাকো। বেসমেন্টে একটা টিভি সেট আছে, যাওয়ার সময় টিভিটা অন করে দিয়ে গেছেন আকন ভাই। সফি চোখ খুলে দেখতে পেল টিভি ঝিরঝির করে, কোনো ছবি নাই।
খুব ভালো করে দেখে বুঝলো ছবির মধ্যে মুখের একটু আদল আছে বটে, কিন্তু সে মুখে কোনো কথা নাই, পুরোপুরি মিউট। সফি চোখ রগড়ে নিল। তার মনে হলো মুখটি কারিনা কাপুরেরই হবে। কারিনা ছাড়া আর কেই বা আসতে পারে এই বেসমেন্টে তার কাছে? কারিনাকে দেখে সফির মুখ উজ্জ্বল হলো, তবে কারিনার মুখটি মোটেই উজ্জ্বল নয়, ম্লান কালো। মুখ কালো দেখে সফির সে হাসিটায় ছেদ পড়ল। বিড়বিড় করে বললে, রাগ কইরা আছো কেন? তোমার লাইগা, রিন রিন করে কারিনা জবাব দিল। বলল, তুমি এই অন্ধকারে বৈশাখ পলায় রইছো, খাওন দাউন করতেছো না, গায়ে তাকত নাই, এরকম ম্যান্ডা মারা নাউকের লগে দেখা করি কি করে? আমার ভয় করে, হাহাকার করে উঠল সফি। বলল, মনে হয় টুইন টাওয়ার ভাঙার দায় লোকজন আমারে খুঁজে বেড়াচ্ছে। কারিনা হেসে বলল, তুমি ভাঙো নাই, লাদেন ভাঙছে। লাদেন কেডা? লাদেন হলো গে টেরোরিস্ট, সৌদি আরবে বাড়ি, থাকে আফগানিস্তানে, টিভিতে বলছে, তোমার কথা বলে নাই। শুনে সফির মনটা তাজা হলো। বলল, আমার কোনো দোষ নাই তাইলে? না, তুমি নির্দোষী। কারিনা বলল, তুমি খাওয়া দাওয়া করো, তাগত বাড়াও, তারপরে আমার লগে নাচতে বেরিও। এরপর আর কথা নেই। সফি শিশুর মতো সামান্য একটু হাসে, তারপর খাওয়ার জন্য মুখটি বাড়িয়ে দেয়। করিনা কাপুর তাকে অতি যত্নে প্যানকেকটুকু খাইয়ে দেয়, তাকে জল খাওয়ায়, ওড়না দিয়ে মুখটি মুছিয়ে দেয়, বলে, এই তো লক্ষ্মী সোনা আমার। নিজের চোখ থেকে কাজল নিয়ে সফির কপালের ডান দিকে একটা ফোঁটা এঁকে দেয়, বলে, ভয় ডর সব দূর হয়ে যা। সফির হাত ধরে ওঠাতে যাবে, তখন কারিনা দেখতে পেল সফির পায়ে কোনো জুতা নাই, ঘরেও কোনো জুতা খুঁজে পাওয়া গেল না। সফি এবার মনে করতে পারলো টুইন টাওয়ারে ধসে পড়তে দেখে যখন সে দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিল, তখন তার পা থেকে জুতো জোড়া কোথাও একটা পড়ে গেছে। সফির পা তখনও পোড়া ছাই আর ধুলো মাখা। করিনা কাপুর চোখের জল দিয়ে সফির পা ধুইয়ে দিল, নিজের চুল দিয়ে পায়ের ছাই আর ধুলো মুছে দিল। তারপর হাওয়া থেকে এক জোড়া জুতো বের করে আনলো। বলল, এই জুতো জোড়া শ্রী 420 সিনেমায় রাজ কাপুর পরেছিলেন। সফির পায়ে সেই জুতা জোড়া পরিয়ে দিতে দিতে গুনগুন করে গান গাইল, মেরা জুতা হে জাপানি, এ পাতলুন ইংলিশতানি। সফি খাওয়া দাওয়া শেষ করে কয়েকদিনের মধ্যে তাকত বাড়িয়ে ফেলল। তারপর একদিন সে কাউকে কিছু না বলে বেসমেন্ট ছেড়ে বাইরে বেরিয়ে পড়ল। কোথায় গেল তা জানা যায় না, একটা চিরকুট রেখে গেল। সফি লিখেছে, কারিনা কাপুরের সঙ্গে চললাম, জীবন সুন্দর। এই গল্প সত্যি হওয়া কঠিন, মস্করা করেই হয়তো আকন ভাই সফির নামে এই গল্পটি বানিয়ে বলছেন, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করে দেখি আকন ভাইয়ের গলায় কোনো ঠাট্টা বা শ্লেষের সুর নেই। যেভাবে মানুষ সত্যি করে বলে, ঠিক সেভাবেই অন্তর দিয়েই যেন করিনা কাপুর আর সফির জুতার ঘটনাটি তিনি বললেন। এভাবে যে কোনো জলজ্যান্ত মিথ্যেও মহৎ সত্যি হয়ে ওঠে। আকন ভাই একটি চিরকুট বের করে আনলেন তার ডায়েরির ভেতর থেকে। হাতে নিয়ে দেখি বেশ পুরনো, আঁকা বাঁকা ইংরেজিতে লেখা। সেটা কোনো কলম বা পেন্সিল দিয়ে লেখা নয়, চোখের কাজল দিয়ে লেখা, আর সেই লেখা থেকে জুঁই ফুলের সুঘ্রাণ ভেসে আসছে। এরপর সফির দেখা পেলেন কি করে জানতে চাইলাম আকন ভাইয়ের কাছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তখন নিউ ইয়র্ক ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে আসছে। ম্যাডিসন স্কোয়ারে মানুষকে সাহস জোগানোর জন্য কনসার্ট হচ্ছে, পিচ মিছিল হচ্ছে, আতঙ্কগ্রস্ত মানুষদের জন্য সাইকোথেরাপির গণব্যবস্থা হয়েছে। বুশ সাহেব লাদেনকে ধরার জন্য আফগানিস্তান আক্রমণ করেছেন। এর মধ্যে একদিন কুইন্স হাসপাতালের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন করে জানালো আমার ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমি একটু অবাক হলাম। আকন ভাই জানালেন, আমার কোনো ভাই তো এই মার্কিন দেশে নেই। তাহলে কোন ভাইয়ের কথা বললো ওরা? হাসপাতালে গিয়ে দেখি সফি অপেক্ষা করছে, মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে আছে চেয়ারে। থেরাপিস্ট বললেন, 6 মাস মেন্টাল রিহ্যাবে ছিল, এখন সুস্থ, বাসায় নিয়ে যান। বেচারার মুখ দেখে না করতে পারলাম না। দিনকাল খারাপ, আমাদের সবার একই দশা, ওকে ছেড়ে দিলে কি হয় কে জানে। দিন কয়েক পরে ওর আত্মীয় স্বজনদের খুঁজে তাদের কাছে হাওলা করে দেব। আকন ভাইয়ের বাসায় স্বাভাবিক হয়ে আছে সফি, নিয়মিত ওষুধপত্র খায়, মাঝে মাঝে সাইকোথেরাপির জন্য কুইন্স হাসপাতালে যায়, কিন্তু পাকিস্তানি লোকেদের কাছে আর যায় না।
বা করিনা কাপুরকে নিয়ে কোনো হ্যালুসিনেশন দেখে না। হোমলেস শেল্টারে চাকরিতে ঢুকে পড়লো আমাদের সঙ্গে মেলে মেশে আমাদের খালেস দোস্ত হয়ে থাকে। প্রতিদিনই কোনো না কোনো হিন্দি সিনেমা দেখি, আমরা তার গান করি, শফি ইংরেজিতে তার তর্জমা করে শোনায়। আকন ভাই লোকটার মর্জি বোঝা ভার, এই ভালো এই মন্দ, মুখের আগল নেই, মাঝে মাঝে পাইক্কা বলে গাল দেয় শফিকে। শফি কিছু বলে না, হ্যাঁ করে হাসে। তার মেজাজ মর্জি অতি ঠান্ডা, কোনো উত্তেজনা নেই, রাগ নেই, ক্ষোভ নেই, কোনো খারাপ স্বভাব নেই। আকন ভাইয়ের গালি শুনে বলে, ৭১ আমার জন্মই হয় নাই, সেকালে পাকিস্তান তোমাদের সঙ্গে কি করেছে তা আমার জানা নাই, আমার দেশের কেউ বলেও নাই, তার দায় আমি কেন নেব। সোজা কথা শফির, সে আমাদের সঙ্গেই আকন ভাইয়ের বাসায় ঢোকে, খায় দায় ঘুমায়, মাঝে মাঝে কদু চিকেন রাঁধে। এই শফির মধ্যে বেশ কিছুটা উত্তেজনা দেখা গেল। তার বিবি বালিগ হয়েছে, নিউ ইয়র্কে আসার সময় তার হয়েছে। শফি আমাদের নিয়ে বাসা ভাড়া করার জন্য তোড়জোড় লাগিয়ে দিল। তার ইচ্ছে আমাদের কাছেই বাসা নেবে, কিন্তু আকন ভাই কি যেন চিন্তা করে তার জন্য ফ্লাশিং এলাকায় বাসা ঠিক করে ফেললেন। বললেন, পাইক্কা শালার বিবি কি আর আমাকে সহ্য করব, এখন তার ভাই বেরাদরদের খুঁজে নিক, এগো বিশ্বাস নাই। শুরুতে শফির মন খারাপ হলেও শফি অচিরেই ফ্ল্যাট সাজাতে শুরু করলো। দেখে শুনে বেশ দামি দামি ফার্নিচার কিনলো, মেঝেতে দিল কার্পেট, মেসি মার্কেট প্লেস থেকে কিনতে শুরু করলো নতুন বিবির জন্য কাপড় চোপড়, সবই কারিনা কাপুর স্টাইলের, কিন্তু কোনো হিজাব বা বোরখা কিনতে দেখা গেল না। এর মধ্যে শফি বেশ কিছু রান্নাও শিখে ফেললো। তার ইচ্ছে বিবিকে রান্না করতে দেবে না, বরং খোঁজ খবর নিতে লাগলো ইন্ডিয়ান নাচ ও গানের স্কুলের। মৃদু হেসে বলল, নাচ গান শিখলে বিবিটি সত্যি সত্যি করিনা হয়ে উঠবে। বলল, প্রতি উইকেন্ডেই তার ফ্ল্যাটে শফি কারিনা কাপুরের মেহফিলের আয়োজন করবে, ব্যাপক খানাপিনার ব্যবস্থা হবে, তার বিবি নেচে গেয়ে শোনাবে। আকন ভাই জানালেন, সবাই গেলেও তিনি সেখানে যাবেন না। শফি তাকে অনেক অনুনয় বিনয় করতে লাগলো, বলল, যদি আকন ভাই তার ফ্ল্যাটে মাহফিলে না যায় তবে আকন ভাইয়ের বাসায় বিবিকে নিয়ে আসবে, দরজায় খিল তুলে দিয়ে তার বিবি মাহফিলটি করবে। বিবির সেই কারিনা রূপ দেখে নিশ্চয়ই আকন ভাইয়ের অভিমান ভাঙবে। এরপর থেকে শফির ফ্ল্যাটে যেতে তার আর আপত্তি থাকবে না। সাজুনি গুজুনি কেনার অভিজ্ঞতা আমাদের কারোরই নেই, সেজন্য শফি ধরলো আমাদের কলিগ ফিউনাকে। ফিউনা জামাইকান মেয়ে, সে এক বোতল কনিয়াকের বিনিময়ে শফির সঙ্গে সাফুরা সেন্টারে গেল। বগল দাবা করে নিয়ে এলো কয়েকটা মেকআপ বক্স, বেশ কিছু দামি শর্ট প্যান্ট আর টি শার্টও কিনে দিল শফিকে। শফি লজ্জা পেয়ে চোখ ঘুরিয়ে নিল। ফিউনা মেয়েটি হেসে তার মুখে একটা চুমু খেয়ে জানালো, সে ইন্ডিয়ান মুভিতে দেখেছে মেয়েরা শর্ট প্যান্ট পরে, কারিনাও পরে নিশ্চয়ই। ফলে শফি আর না করতে পারল না, তবে আমাদের কানে কানে বলল, ওগুলো হয়তো বিবি পড়তে চাইবে না, প্রথম প্রথম ঘরের মধ্যে পড়বে, শেষে অভ্যস্ত হয়ে গেলে বাইরেও শর্ট প্যান্ট ট্যান্ট পরে বেরোবে নিশ্চয়ই। শুনে ফিউনা বলল, ডরো মত শফি, সামারে তোমার বিবিকে সি বিচে নিয়ে যাব, তার জন্য ফিউনাই 2 সেট বিকিনি উপহার দিবে। ফিউনা ইউটিউব থেকে হিন্দি মুভি তাসান বের করলো। কারিনা সমুদ্র থেকে সবুজ রঙের বিকিনি পরে উঠে আসছে, তারপরে একটা বোটের উপর এসে নাচছে, চলিয়া 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 রুহু চুরালো मैं हूं ऐसी চলিয়া। ফিউনা সেই ঢঙে শফির সামনে নেচেও দেখালো, দেখে শফির মুখ লাল হয়ে গেল। ওই লাল আর থামেনি, যেদিন প্লেনে ওঠার কথা সেদিন শফি এত বেশি লাল হয়ে উঠল যে ওর ঘন ঘন শ্বাস উঠতে লাগলো। শেষে ওকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া লাগলো। তিনি সব পরীক্ষা টরীক্ষা করে আবার ওষুধপত্র দিলেন, বললেন, শফির পাকিস্তানে যাওয়ার দরকার নেই, এখানেই থাকুক, ওর বিবিকে অন্য কেউ নিয়ে আসুক। তাই হলো। শফির বিবি JFK এয়ারপোর্টে নামলো। মেয়েটিকে নিয়ে এলেন মেয়েটির দূর সম্পর্কের মামু আশরাফ। তিনি পাক আর্মির অবসরপ্রাপ্ত কর্নেল। কবছর হলো তিনি তার মেয়ের সুবাদে নিউ ইয়র্কে থাকেন, দেশে বেড়াতে গিয়েছিলেন। তিনি এয়ারপোর্ট থেকে সোজা শফির বাসায় পৌঁছে দিলেন। শফির বিবিকে দেখা হলো না আমাদের। বিবি আসা উপলক্ষে শফি সপ্তাহখানেক ছুটি কাটালো। অফিসে ফিরে এলো হাসি হাসি মুখে। বলল, জীবন সত্যিই সুন্দর, আগে বুঝতে পারেনি, বুঝতে পারলে অনেক আগেই বিয়ে করে ফেলতো।
আর বিবি ছবির চেয়েও বাস্তবে বেশি সুন্দর। এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেল। সেদিন সবে আমাদের অফিস শুরু হয়েছে, বিকেলের শিফট। এর মধ্যেই আমাদের সুপারভাইজার জোসেফ সবাইকে তার রুমে ডেকে আনলো, বলল, টিভিতে চোখ রাখো, লাদেনকে ধরা হয়েছে। ফক্স নিউজে মার্কিন প্রেসিডেন্ট ওবামা জানাচ্ছেন, বিশ্বের মোস্ট ওয়ান্টেড টেররিস্ট আল কায়দার প্রধান, টুইন টাওয়ার ধ্বংসের নির্দেশদাতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের আবেটাবাদের একটি বাড়িতে খুঁজে পেয়ে সিল বাহিনী হত্যা করেছে। পুরো কিলিং মিশনটির ফুটেজ দেখানো হচ্ছে। অতি সহজেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গিটি মার্কিন নৌবাহিনীর সিল দলের 23 জন কমান্ডোর হাতে নিহত হল। জোসেফ নাইজেরিয়া থেকে একসময় মার্কিন দেশে রিফিউজি হিসেবে এসেছিল, এখন এদেশের নাগরিক, খুবই উদার প্রকৃতির মানুষ। 9/11-এর সকালে টুইন টাওয়ার লাদেনের নির্দেশে ধ্বংস করা হলে জোসেফের ভাই নিহত হয়েছিল। লাদেনের নিহত হওয়ার খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে জোসেফ হাউমাউ করে কেঁদে উঠল। সবার সামনে চোখের জল ফেলতে ফেলতে বলল, আমার ভাই কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেনি, কারো কোনো ক্ষতি করেনি, আফগানিস্তানে হামলা করতে মার্কিন বাহিনীকে পাঠায়নি, তাকে কেন মরতে হলো? কি দোষ করেছিল? লাদেনের ডেড বডি গভীর সমুদ্রে ফেলে দেওয়ার খবরটি শোনার সঙ্গে সঙ্গে জোসেফ উল্লাসে ফেটে পড়ল। এক বোতল শ্যাম্পেন খুলে ফেলল, নেচে নেচে লাদেনের মৃত্যু উদযাপন করতে লাগলো। সফির কাঁধে হাত দিয়ে জোসেফ লাফাতে লাফাতে বলল, নাচো সফি, নাচো, তোমার লোকেদের টেররিস্টদের কাছ থেকে সরে আসতে বলো। সফি কিছু বলল না, মুখ কালো করে জোসেফের কাছ থেকে সরে এলো। আমাকে বলল, শোনো রায়, এই লাদেনকে তৈরি করেছে এই দেশ, এখন সেই লাদেন এই দেশের শত্রু, এটাই রাজনীতি, আর তার দায় আমার লোকজনের ঘাড়ে চাপানো অন্যায়। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, লাদেন আসলে অনেক আগেই মরে গেছে, কিন্তু তাকে জীবিত বলে ইন্দুর বেড়াল খেলা হয়। এটা ক্ষমতার খেলা, ব্যবসার খেলা, এ খেলার তো শেষ নাই, মাঝখান থেকে নিরীহ লোকজন ঝামেলায় পড়ে। সফি এরপর কয়েকদিন অফিসে এলো না, তার বিবি আসা উপলক্ষে কোনো মেহফিলেরও আয়োজন করলো না। ফিউনা একটু অবাক হয়ে বলল, ব্যাপার তো বেশ সিরিয়াস মনে হচ্ছে। সফি দেখছি লাদেনের বিরহে রীতিমতো শিক হয়ে পড়েছে, পার্টির কোনো খবর নাই, আমার মাগনা তাকিলাটা মাঠে মারা গেল। সফির খোঁজ নিতে তার বাড়িতে গেলাম। একজন বয়স্ক লোক দরজা খুললেন, ভেতর থেকে সফি লিভিং রুমে এলো। একটু অস্বাভাবিক মনে হলো, চোখ মুখ কিছুটা উদ্ভ্রান্ত, মুখে উস্কো খুস্কো দাড়ি। সফি জানালো, তার বিবির সঙ্গে তার সম্পর্কটা চমৎকার। সেদিন তার বিবিকে নিয়ে কুইন্স মলে গিয়েছিল, ফিরতে ফিরতে একটু সন্ধে হলো। তার বিবি হিজাব পরা, বিবির বাড়ির লোকজন হিজাব পরতেই অভ্যস্ত। সফিরা মল থেকে বেরোতেই রাস্তার উল্টো পাশ থেকে কয়েকজন লোক তাদের দিকে ভয়ঙ্কর ভাবে তাকালো, তারপর সমস্বরে তাদের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, লাদেন, লাদেন। সফি বলল, তারা আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, আমাদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, টেররিস্ট, টেররিস্ট। মনে হলো তারা আমাদের আক্রমণ করতে পারে। কাছাকাছি কোনো পুলিশও ছিল না, আর পুলিশকে কল করার সুযোগও ছিল না। কপাল ভালো, এর মধ্যেই একটা ট্যাক্সি ক্যাব এসে পড়লো, তাতে ঝটপট উঠে বাসায় ফিরে এসেছি। বলতে বলতে সফির গা থরথর করে কাঁপতে লাগলো। সফি রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। মনে হয়েছিল সফি তার বিবিকে ডাকবে, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তার কিছুই হলো না, জানালো তার নামাজের সময় হয়ে গিয়েছে। আমরা অবাক হয়ে ফিরে এলাম। সেই বয়স্ক লোকটি দরজা বন্ধ করলেন। আকন ভাই জানালেন, এই বুড়োটাই পাইক্কা কর্নেল আশরাফ। এর দিন তিনেকের মধ্যে আকন ভাই খবর দিলেন, সফি খুবই অসুস্থ, কুইন্স হসপিটালে আছে। মেন্টাল হেলথ ডিপার্টমেন্টের আগের সাইকিয়াট্রিস্ট তাকে দেখছেন। তার এগারোফোবিয়া, ভয় আতঙ্কে ঘর থেকে বেরোবার সাহস হারিয়ে ফেলেছে, যেন বাইরে বেরোলেই তাকে মারার জন্য অসংখ্য লোক ওত পেতে আছে, হাতের নাগালে পেলেই মেরে ফেলবে। আগের ওষুধই চলছে, শুধু মাত্রা বেড়েছে। সপ্তাহখানেক হাসপাতাল থেকে এসেছে সফি। সফি কাজে যোগ দিল। সে দাড়ি কাটে না, বড় হয়ে চলেছে, চোখে কিছুটা সুরমা দিয়েছে। একটু লজ্জা লজ্জা করে সফি জানালো, তার বিবি লাগিয়ে দিয়েছে, বিবির কোনো তুলনা নেই। সুরমা বড় নবী চোখে দিতেন। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তিনি মুসাকে তুর পাহাড়ের দিকে তাকাতে বলেছিলেন। আল্লাহর নূরে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সেই পাহাড়ের ছাই হলো সুরমা। সুরমা চোখে দিলে চোখ ভালো থাকে আর ছোঁয়া ভয়।
এইসব কথা বলে সফি আমাদের চোখে সুরমা লাগিয়ে দিল। একদিন আমাকে সফি তার ধর্মগ্রহণের দাওয়াতও দিল। একটা পবিত্র পুস্তকের ইংরেজি ভার্সানও দিয়ে বলল, আমি চাই তুমি জাহান্নামের আগুনে পুড়ো না, বেহেশতের অধিকারী হও। এসব দেখে শুনে আকন ভাই বলেন, কইছি না পাইক্কাদের বিশ্বাস নাই। পুরো দস্তুর ধর্মে ফিরে গেল সফি। তার বাসাতেও আমাদের আর যাওয়ার সুযোগ নেই। দেখা হলেই আগের মতো আর হিন্দি সিনেমা, গান বা করিনা কাপুরকে নিয়ে কোনো কথা বলে না। মার্কিন দেশের ব্যাপক নিন্দেমন্দ করে। এর মধ্যে একদিন অফিসে এসে একটু আড়ালে ডেকে নিল, ফিসফিস করে বলল, বাসায় জিন পরীর আছর দেখা দিয়েছে। সে কি রকম? এই প্রশ্নটি শুধাতে সফি বলল, সে একজোড়া জুতো পেয়েছে। জুতো জোড়া রাতে যেখানে রাখে পরদিন সেখানে আর পায় না, পায় অন্য জায়গায়। যেমন কখনো পায় খাবার টেবিলের ওপরে, কখনো রেফ্রিজারেটরে, ক্লোজেটে, কখনো বালিশের নিচে। এই জুতা তার মাথা খারাপ করে দিচ্ছে। তার বিবি বলেছে জুতার মধ্যে ভালো জিন আছে, এই জুতা পরলে তার আতঙ্ক দূর হয়ে যাবে, শরীরে জোর বাড়বে, ওষুধপত্র খাওয়া লাগবে না। জিজ্ঞেস করলাম, জুতো জোড়া কোথায় পেয়েছো? স্ত্রী দিয়েছে, পাকিস্তান থেকে নিয়ে এসেছে কর্নেল আশরাফ চাচা, কোনো এক পীর তাকে দিয়েছেন। বললাম, সফি, এই জুতার মধ্যে কোনো জিন টিন নেই, স্থান পরিবর্তনের কোনো ক্ষমতাই নেই জুতার। তুমি ঘুমিয়ে পড়লে তোমার বিবি জানি জুতো জোড়া সরিয়ে রাখছে। এটা এক ধরনের মনের চিকিৎসা পদ্ধতি। যেমন পীর ফকিররা মাদুলি দেয়, সেই মাদুলি ধারণ করলে মনের অসুখ সেরে যায়। এর মধ্যে মাদুলির কোনো কৃতিত্ব নেই। মাদুলি তার অসুখ সারাতে সক্ষম, এই ধরনের বিশ্বাস রোগীর মনের মধ্যে গেঁথে যায়, রোগী বিশ্বাস করে ভালো হয়ে যায়। এ কথাকে সফি ঠিক পুরোপুরি বিশ্বাস করলো বলে মনে হয় না। সফি বলল, ঘুমিয়ে পড়লে আমার বিবি আর রাতের মধ্যে জাগে না, আমাকে জড়িয়ে ধরেই ঘুমায়। জেগে উঠলে আমি টের পেতাম। তাছাড়া বিবির মধ্যে কোনো তঞ্চকতা নেই, সরল তার প্রাণ, তার ভালোবাসায় কোনো খাদ নেই। এর মধ্যে নাইজেরিয়ায় ইসলামী শরিয়া ভিত্তিক বোকো হারাম ত্রাস সৃষ্টি করতে শুরু করেছে, সিরিয়ায় আইসিস ঝাঁপিয়ে পড়েছে, বিভিন্ন দেশেই জঙ্গি কার্যক্রম ক্রমশ ছড়িয়ে পড়ছে। মার্কিন দেশটিও বসে নেই, ন্যাটোর জোটের মাধ্যমে এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এইসব ঘটনায় সফির আতঙ্ক বেড়ে যাওয়ার কথা। খোঁজ নিয়ে জানা গেল, না, সফি এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। যতবারই পৃথিবীর নানা জায়গায় জঙ্গি আক্রমণ হচ্ছে, সফি ততই উৎফুল্ল মনে বাইরে চক্কর মেরে বেড়াচ্ছে। বিবিকে নিয়ে নয়, একা একাই ঘুরছে, আর নিউ ইয়র্ক শহরে বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়ছে। দিনটা ছিল আমেরিকার থ্যাঙ্কসগিভিং ডে। লোকজন উৎসব করে ধন্যবাদ জানাচ্ছে একে অন্যকে, ধন্যবাদ জানাচ্ছে দেশকে, পৃথিবীকে। এমনকি যে রেস্টুরেন্টে তারা খায় তার ওয়েটারকেও ধন্যবাদ দিতে ভুল করছে না। উৎসবের মেজাজে সবাই ঘুরতে বেড়াতে বের হচ্ছে। রাস্তায় ট্রাফিক জ্যাম, সাবওয়েতে মানুষের ভিড়। অফিসে রওনা হওয়ার কিছুক্ষণ আগে সফির টেক্সট মেসেজ পেলাম। লিখেছে, জীবন অপেক্ষা জান্নাত প্রিয়, তুমিও জান্নাতের পথে এসো, আলবিদা। কিছুক্ষণের মধ্যেই সফির সঙ্গে দেখা হবে সাবওয়েতে। এর মধ্যে এ ধরনের টেক্সট মেসেজ পেয়ে অবাক লাগলো। আকন ভাই মুচকি হেসে বললেন, সফি বোধহয় আবার পাগল হয়ে যাচ্ছে। জ্যাকসন হাইটস সাবওয়েতে এসে দেখি সফির দেখা নেই। একের পর এক ট্রেন আসছে যাচ্ছে। আমরা যাব কুইন্সে, এফ ট্রেনে। সফির জন্য অপেক্ষা করব কিনা আকন ভাইকে শুধালাম। তিনি বললেন, অপেক্ষা করলে অফিসে পৌঁছতে দেরি হবে, আমরা সময় মতোই চলে যাব, সফি তার মতো আসুক। মনের মধ্যে খচখচ করতে লাগলো। এফ ট্রেন আসছে তীব্র সার্চলাইট জেলে, ধীরে ধীরে তার গতি কমে যাবে। গতি যখন খুব কমে আসছে, তখন দেখলাম ভিড়ের মধ্যে থেকে কে যেন পাখির মতো চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ল। লোকজন হইচই করে উঠল। আমাদের পাশে একজন মধ্যবয়সী সাদা মহিলা সেটা দেখে চোখ বন্ধ করে ফেললো, চেঁচিয়ে বলল, জিসাস সেভ হিম। এফ ট্রেন থেমে গেল, লাল বাতি জ্বলে উঠল, ট্রেন বন্ধ হয়ে গেল। সাবওয়েতে সাইরেন বাজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়লো, ফায়ার ডিপার্টমেন্ট আসবে, মেডিকেল টিম আসবে। এসব দেখার সময় নেই। পাশের লাইনে ই ট্রেন এসে থামলো, সেই ট্রেনে করে অফিসে চলে এলাম। অফিসে যাওয়ার ঘন্টাখানেকের মধ্যে জোসেফ তার অফিস রুমে ডেকে নিল। টিভিতে তখন জ্যাকসন হাইটসের সাবওয়ের ঘটনা দেখাচ্ছিল। নিউজকাস্টার বলছে, একজন লোক কুইন্স বাউন্ড এফ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তার সঙ্গে একটা ব্যাগ ছিল,
ব্যাগের মধ্যে দুটো মাঝারি সাইজের ফুটবল সাইজের বস্তু আছে, সেটা বুঝতে পেরে পুরা এলাকাটি কর্ডন করে ফেলে পুলিশ। তারা মনে করছে এটি কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি হতে পারে, কোনো আত্মঘাতী বোমা হামলাও হতে পারে। ব্যাগে ফুটবলের মতো গোল বস্তু দুটো হয়তো কোনো মরণঘাতী বোমাই হবে। বোমা বিশেষজ্ঞরা এসে খুব সতর্কতার সঙ্গে ব্যাগ খুলেছে, বোমা সদৃশ বস্তু দুটি বার করেছে, কিন্তু দেখে তারা অবাক হয়েছে, এ দুটো বোমা নয়, বাঁধাকপি। বাঁধাকপি কেন? পুলিশ মনে করছে লোকটি রান্নার জন্য সবজি কিনে বাড়ি ফিরছিল। এভরিথিং ইজ ওকে। টুপি খুলে ডেড বডিকে তারা সম্মান জানালো। লোকটির পরিচয় টিভি রিপোর্টে উল্লেখ করা হয়নি, শুধু বলা হচ্ছে ট্রেন লাইন ক্লিয়ার করা হয়েছে, আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা জোসেফের রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই জোসেফের ডাকে ঘুরে দাঁড়ালাম। জোসেফ বলল, লোকটার নাম জানো তোমরা? আমরা মাথা নাড়ি, জানি না। জোসেফ মাথা থেকে টুপিটা খুলে বলল, তোমরা জানো। কে? শফি, পাকিস্তানি শফি। পুলিশ আমাকে ফোন করেছিল। শফির ব্যাগে আমার ফোন নাম্বার পেয়েছে। আমরা বিমূঢ় হয়ে যাই, শুধু আকন ভাই হাউমাউ করে কেঁদে ওঠেন। দুদিন পরে কুইন্সের পাকিস্তানি মসজিদে শফির জানাজা হলো। এই প্রথম আমরা পাকিস্তানি মসজিদে গেলাম। জানাজা শেষে একজন প্রবীণ লোক আমাদের ডেকে নিলেন, জানালেন শফির পরিবার আমাদের সঙ্গে কথা বলতে চায়, তবে এখানে নয়, এখন নয়, কদিন পরে। দিন সাতেক পরে শফির অ্যাপার্টমেন্টে গেলাম আমরা। শফির কয়েকজন আত্মীয় স্বজন ছিলেন। দোয়া দরুদ পড়া চলছে, তখনও বাড়িময় শোকের আবহ। সেইখানে সেই বয়স্ক কর্নেল আশরাফকে দেখতে পেলাম না। উঠে আসার আগে ভেতর ঘরে নিয়ে গেলেন আমাকে এক প্রবীণা। সেখানে হিজাব পরে বসেছিল শফির বিবি। বিবি সালাম বিনিময়ের পরে বিবি রিনরিনে গলায় বলল, শফি আপনার কথা প্রায়ই বলতো, আপনাকে খুব পছন্দ করত। আমার গলা কান্নায় আটকে আসছিল। কোনোভাবে সামলিয়ে হুট করে বলে ফেললাম, এ কি হয়ে গেল ভাবি, শফি তো আত্মহত্যা করার মতো লোক ছিল না। বিবি বসা থেকে উঠল, ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করলো, একটা পাতা খুলে আমার দিকে এগিয়ে দিল। শফি সাইকিয়াট্রিস্টের পরামর্শক্রমে নিয়মিত ডায়েরি লিখত। শেষ লেখাটিতে শফি লিখেছে, আমাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শুরু হয়েছে, এভাবে হাত গুটিয়ে বসে থাকা যায় না, কিছু একটা করা দরকার। এর প্রতিবাদে এই দেশটির বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানো দরকার, কিন্তু আমার কাছে কোনো অস্ত্র বা বোমা নেই, তাই বোমা সদৃশ্য বাঁধাকপি নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেব। আর কেউ না বুঝুক, আমি তো মনে করে নিচ্ছি বাঁধাকপি দুটো সবজি নয়, ভয়ঙ্কর বোমা। মার্কিন দেশের যাত্রী ভর্তি একটা ট্রেন উড়িয়ে দিচ্ছি। তাহলে শফি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেনি? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, সে একটা ট্রেন উড়িয়ে দিতে চেয়েছিল? বিবি মাথা নিচু করে কিছুক্ষণ শব্দহীন কান্না করলো, বলল, আমাকেও কখনো এসব বলেনি। ফোনে বিয়ে হওয়ার পর থেকে আমাকে কারিনা কাপুর বলে ডাকতো। কারিনা কাপুরের মতো নাচ গান শিখতে বলেছিল, বলেছিল নিউ ইয়র্কে এলে ইন্ডিয়ান ডান্স স্কুলে ভর্তি করে দেবে। দীর্ঘশ্বাস ফেলে আবার সে বলল, কি যে হয়ে গেল। শুরুতে ভালোই ছিল, কিন্তু পাল্টে গেল ওই জুতো জোড়া পরতে শুরু করার পর। কি জুতা? কর্নেল আশরাফ চাচা দেশ থেকে এনে দিয়েছিল। চাচা বলেছিল এই জুতা পরলে শফির বিমারি সেরে যাবে, কিন্তু ঘটলো উল্টা। জুতো জোড়া পরার পর থেকে শফি এই সর্বনাশা পথে আবার চলে গেল। জুতা জোড়া কার? শুধালাম। লাদেনের জুতা, ঠান্ডা গলায় শফির বিবি জানালো। পাকিস্তানের আবেটাবাদ থেকে নিহত লাদেনের জুতা জোড়া সংগ্রহ করেছিলেন চাচা মিয়া। সন্ধে হয়ে এসেছে, শফির বাসা থেকে উঠতে হলো। শফির বিবি একটু মাথা সোজা করলো, জানালা দিয়ে একটা দমকা হাওয়া উঠল। সেই হাওয়ায় বিবির মাথার হিজাবটি খুলে গেল। দেখতে পেলাম সেই মুখ বিবির নয়, সত্যিকারের কারিনা কাপুর আমাদের সামনে দাঁড়ানো, যেন এক্ষুনি নেচে গেয়ে উঠবে বলে চুরিয়া। বলে চুরিয়া নয়, শফির বিবি জল ভরা চোখে নিয়ে খুব আস্তে করে বলল, জুতো জোড়া চাচা যান নিয়ে গেছেন। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন কুলদা রায়ের গল্প লাদেনের জুতা।
গল্প কেমন লাগলো জানানোর জন্য থাকছে মন্তব্যের বাক্স আর ফেসবুক, নতুন গল্পের ফরমায়েশের জন্য তাই। ভালো লাগলে থাকছে লাইকের বাটন আর শেয়ারের তীর, আর সাবস্ক্রিপশনের ঘন্টা বাজালে পেতে থাকবেন নিয়মিত আপডেট, গল্প, উপন্যাস, আড্ডা সবকিছুরই। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হচ্ছে আবার যথাসময়েই। আজ তাহলে আসি।